ওয়েলকাম টু দাদার ক্লাসরুম। ক্লাস 10 অঙ্ক চ্যাপ্টার 13 অর্থাৎ কোষে দেখি 13 পেজ নাম্বার 196। এর আগের ভিডিওতে আমি তোমাদের 1 থেকে একেবারে 4 পর্যন্ত সবগুলো করে দিয়েছিলাম। এই ভিডিওতে আমি তোমাদের 5-এর 1 2 3 4, 6-এর 1 2 3, 7-এর 1 2, 8 নাম্বার 9 নাম্বার এবং 10 নাম্বার এই অঙ্কগুলো যে রয়েছে প্রত্যেকটা লাইন খুব সুন্দর করে একদম সহজ কনসেপ্টে বুঝিয়ে দেবো, যেন এই চ্যাপ্টারটা তোমাদের হাতের মুঠোয় চলে আসে এবং মাধ্যমিকে যেন একটা খুব ভালো রেজাল্ট করতে পারো। দেখো 5-এর 1 নাম্বার বলেছে যে এক্স ভেরিজেস ওয়াই হলে দেখায় যে এক্স প্লাস ওয়াই ভেরিজেস কী বলেছে এক্স মাইনাস ওয়াই। একদম সোজা একটা অঙ্ক, একদম একদম সোজা। দেখো এই ক্ষেত্রে এক্স ভেরিজেস ওয়াই বলেছে, তাহলে এক্স ইকুয়ালস আমরা কী করবো, কে ওয়াই ধরে নেবো। এই যে মানটা এই সমীকরণে বসিয়ে দেবো, বাস আমাদের সলিউশন কমপ্লিট। চলো সহজ অঙ্কটা আমরা করে ফেলি। এক্স ভেরিজেস কিন্তু আমাদের ওয়াই দেওয়া আছে, তাহলে এই যে ভেরিজেস চিহ্ন আছে এটাকে যদি আমরা উঠিয়ে দিই তাহলে আমাদের একটা কে আনতে হবে। আচ্ছা কে কী জিনিস, দেখো লিখবো কে হচ্ছে কি ভেদ ধ্রুবক। এইভাবে আমরা কিন্তু খুব সুন্দর যুক্তি দেবো। তার মানে এক্স ভেরিজেস কি আছে ওয়াই, তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি এক্স ইকুয়ালস টু কে ওয়াই, অর্থাৎ এই ভেরিজেস চিহ্ন উঠানোর জন্য আমরা এখানে একটা সমান সমান চিহ্ন দিলাম। এবার কথাটা হচ্ছে কে কী জিনিস, কে হচ্ছে একটা ভেদ ধ্রুবক বা কনস্ট্যান্ট। এবার আমাদের প্রমাণ করতে হবে কি যে এক্স প্লাস ওয়াই ভেরিজেস এক্স মাইনাস ওয়াই, অর্থাৎ এক্স প্লাস ওয়াই যেটা আছে এটা আমাদের এক্স মাইনাস ওয়াই এই ফর্মটাতে আনতে হবে। এবার আমরা দেখো এক্স প্লাস ওয়াই লিখবো ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই, মানে এই যে ফর্মটা আছে এ কী করবো, দেখো এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই নিয়ে আসবো এবং এই পার্টের মান যদি আমরা ধ্রুবক আনতে পারি তাহলে কিন্তু আমাদের প্রমাণ হয়ে যাবে। চলো আমরা এবার করে ফেলি। তার মানে এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই কী করবো এক্স মাইনাস ওয়াই। আচ্ছা এখানে এক্সের জায়গায় আমরা এই যে মানটা পেলাম কে ওয়াই, সে কে ওয়াইটা বসিয়ে দিলাম। আচ্ছা তাহলে ওয়াইয়ের মান ওয়াই থাকলো। এখানে দেখো এক্সের জায়গায় আবার এই কে ওয়াইটা বসিয়ে দেবো, তাহলে কে ওয়াই হলো মাইনাস হলো ওয়াই। এবার উপর নিচে দেখো ওয়াই কিন্তু আমরা কমন দিতে পারি, তাহলে কমন নিলে পর উপরে কী থাকছে, এখান থেকে ওয়াই চলে গেলে একটা দেখো শুধুমাত্র কে থাকবে আর এখান থেকে ওয়াই চলে গেলে একটা ওয়ান থাকবে। একই রকম এখান থেকে একটা ওয়াই কমন নিলে পর এখানে একটা কে থাকবে, মাইনাস থাকবে কি ওয়ান, তো মাইনাস ওয়ান কিন্তু আমরা লিখে নিলাম। আচ্ছা এবার উপর নিচে দেখো ওয়াই ওয়াই কেটে গেল, এবার আমাদের থাকছে কে প্লাস ওয়ান আর এখানে থাকছে কে মাইনাস ওয়ান। আচ্ছা এটা কি, এটা তো দেখো দুটো ধ্রুবক, এক্ষেত্রে দেখো উপরে একটা ধ্রুবকের পার্ট রয়েছে নিচে একটা ধ্রুবকের পার্ট, এখানে কিন্তু কোনো রকম এক্সও নেই ওয়াই নেই, যেহেতু এটা কি একটা এক্স ওয়াই মুক্ত পদ, অর্থাৎ এই ক্ষেত্রে কোনো রকম চলরাশি বা ধ্রুবক চলরাশি বা ভেরিয়েবল পদ নেই। এই টোটালটা কী হলো চলরাশি বা ভেরিয়েবল পদ মুক্ত, তাই এটা কি একটা কনস্ট্যান্ট বা ধ্রুবক। এই কনস্ট্যান্টটাকে আমরা একটা নতুন কনস্ট্যান্ট কে ওয়ান ধরতে পারি বা নর্মাল লিখে দিতে পারো, নর্মাল ধ্রুবকও লিখতে পারো। আচ্ছা এবার তুমি লক্ষ্য করে দেখো যে আমরা কি পাচ্ছি, এক্স প্লাস ওয়াই মাইনাস ডিভাইড বাই এক্স মাইনাস ওয়াই, এই পার্টটা কী পাচ্ছে, এই পার্টটা পাচ্ছে কে ওয়ান, কে ওয়ানটা কি একটা ধ্রুবক। তাহলে এখান থেকে দেখো আবার আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু কী লিখবো কে ওয়ান ইন্টু লিখবো এক্স মাইনাস ওয়াই। আচ্ছা এই যে ধ্রুবক পদটা আছে এটাকে যদি আমরা উঠিয়ে দিই তাহলে আমাদের কি হচ্ছে এক্স প্লাস ওয়াই ভেরিজেস চিহ্ন হচ্ছে এক্স মাইনাস ওয়াই। এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল, বাস আমাদের প্রমাণিত হয়ে গেল। ওকে একদম সোজা অঙ্ক, তাই কি না? চলো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত খাতার মধ্যে ফ্রেশ করে লিখে নাও। প্রত্যেকটা অঙ্ক আমি করবো এবং লাস্টের সময় দেবো লেখার জন্য, তখন অবশ্যই লিখে নিবা আর প্রথম দিকে কিন্তু মন দিয়ে বুঝবে। তাহলে এক্স ইকুয়ালস টু আমরা কী লিখলাম কে ওয়াই লিখলাম। আচ্ছা এক্স ভেরিজেস ওয়াই ছিল সেটাকে কে ওয়াই লিখলাম। এবার এই যে কে ওয়াই মানটা যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে বসিয়ে দিলাম এবং টোটালটা কিন্তু আমাদের একটা ধ্রুবক পদ চলে এলো। ওকে দেখে নাও, তারপরে লাস্টের অংশ এইচ হয়ে গেল কমপ্লিট। চলে আসছে আমরা নেক্সটে 5-এর 2 নম্বর অঙ্ক। কি বলেছে দেখো এ ভেরিজেস ওয়ান বাই সি, সি ভেরিজেস ওয়ান বাই বি হলে দেখায় যে এ ভেরিজেস বি হবে। এই অঙ্কটা চলো করে ফেলি। তাহলে কোশ্চেনে আছে আমাদের এ ভেরিজেস কি আছে ওয়ান বাই সি। আচ্ছা এ ভেরিজেস ওয়ান বাই সি মানে কি আমরা লিখতে পারি এ ইকুয়ালস টু কে ওয়ান বাই সি। আচ্ছা কে ওয়ান কি, কে ওয়ান কিন্তু একটা ভেদ ধ্রুবক। এর পরের পার্টে আছে আমাদের সি ভেরিজেস আছে ওয়ান বাই বি। একই রকম এই ভেরিজেস চিহ্নটা উঠিয়ে দেবো, তাহলে আমাদের কী আসবে দেখো সি ইকুয়ালস টু কে টু বাই ভি। আচ্ছা এখানে কে ওয়ান এবং কে টু মাধ্যমিক পরীক্ষা বোর্ড এক্সাম তার জন্য এগুলো লিখে দিবা, যেখানে কি হচ্ছে কে ওয়ান এবং কে টু কী হবে ভেদ ধ্রুবক। ওকে লিখলাম যেখানে, ওকে হয়ে গেল আমাদের এটা লেখা। এবার এই যে দুটো পার্ট রয়েছে লক্ষ্য করে দেখো এখানে সি আছে, বাস এই যে মানটা আছে এখানে বসিয়ে দেবো। তাহলে লিখবো দেখো এখন আমাদের যে পার্টটা থাকে যে অর্থাৎ এই কষ্ট কি আছে কে ওয়ান বাই সি,
তাহলে আমরা এই সি এর জায়গায় এই মানটা বসাবো। দেখো সি ইকুয়ালস টু কি আছে k2/b, তো লিখবো দেখো k1 ডিভাইডেড বাই k2 ডিভাইডেড বাই কি লিখবো b। আচ্ছা সব থেকে নিচের যে পার্ট আছে সেটা কি হবে, উপরে উঠে চলে যাবে, তাই না? তাহলে এখানে আমরা লিখবো দেখো k1 k2 ইন্টু লিখবো b। আচ্ছা এই যে দেখো k1 k2 এই দুটোই তো ধ্রুবক, ধ্রুবক কিনা বলো, এই দুটোই ধ্রুবক। তো এটাকে আমরা এভাবেও লিখতে পারি বা নতুন ধ্রুবক দিয়েও কিন্তু আমরা রিপ্লেস করতে পারি। আচ্ছা নতুন ধ্রুবক বলতে আমরা এখানে কি লিখতে পারি, ধরো এম লিখলাম আর বি লিখলাম। আচ্ছা যেখানে কি হবে লক্ষ্য করো, যেখানে এম ইকুয়ালস টু লিখবো কি k1/k2, এটাও কিন্তু এক রকমের কি হবে, ভেদ ধ্রুবক। ওকে, আমরা এটাও লিখে দিলাম, একদম ফুল যুক্তি লিখে দিলাম যে এটাও হচ্ছে কি এক রকমের ভেদ ধ্রুবক। আচ্ছা তাহলে আমাদের এখন দেখো পাচ্ছি কি, যে বাদিয়ে লিখবো এ ইকুয়ালস টু পাচ্ছি কি mb পাচ্ছি, রাইট? তো এখান থেকে এই এমটা যদি উঠিয়ে দেই তাহলে আমাদের কি আসবে, দেখো এই এমটা উঠিয়ে দিলে ভেরিজেস চিহ্ন চলে আসলো, আমাদের বি চলে আসলো, অর্থাৎ এ ভেরিজেস বি কিন্তু আমাদের হয়ে গেল। এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল, তো পাশে লিখে দেবো প্রমাণিত। ওকে, কমপ্লিট হয়ে গেল। আচ্ছা তাহলে আমরা প্রথমত কী করলাম, এ ভেরিজেস 1/c ছিল, এটার বদলে আমরা কী আনলাম, এই ইকুয়াল করে দিলাম, এই ভেরিজেস চিহ্নটা k1 আনলাম। একই রকম এই ভেরিজেস চিহ্নটি উঠিয়ে এখানে k2 আনলাম। আচ্ছা k1 k2 কি ভেদ ধ্রুবক। এবার এই যে সি, এই সি এর জায়গায় এই মানটা বসিয়ে দিলাম, দেওয়ার পরে আমাদের এরকম একটা সলিউশন আসলো k1 k2 ইন্টু বি। এই k1 k2টাকে আমরা একটা নতুন ভেদ ধ্রুবক দ্বারা রিপ্লেস করলাম এম, তাহলে এমবি আসলো। এবার দেখো এই যে এ ভেরিজেস এমবি আসলো, এই এমটাকে যদি উঠিয়ে দিই আমাদের কি আসবে, ভেরিজেস চিহ্ন চলে আসবে, সমান সমান উঠে গিয়ে ভেরিজেস চিহ্ন চলে আসলো, তাহলে এখানে কি আসলো, এ ভেরিজেস বি। বাস এই তো গেল সলিউশন। এবার ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত খাতার মতো সুন্দর করে ফেস করে লিখে ফেলো, আর বাড়িতে কয়েকবার প্র্যাকটিস করে নেবে, বাস কমপ্লিট। ওকে, চলে আসছে নেক্সট অঙ্ক 5-এর 3 নাম্বার। যদি এ ভেরিজেস বি, বি ভেরিজেস 1/c এবং সি ভেরিজেস ডি হয়, তবে এ এবং ডি এর মধ্যে ভেদ সম্পর্কটি লেখো, অর্থাৎ লিখতে হবে যে কী সম্পর্কতে আছে এরা। প্রথমতই দেখো হচ্ছে এ ভেরিজেস বি, তাহলে এখান থেকে লিখতে পারি যে এ ইকুয়ালস টু k1b। আচ্ছা k1 কি, k1 হচ্ছে এক রকমের ভেদ ধ্রুবক, তাই না? এবার আবার দেখো বি ভেরিজেস, আমাদের বইতে লক্ষ্য করে দেখো বি আছে কি, বি ভেরিজেস আছে 1/c, তাহলে এখান থেকে লিখতে পারি বি ইকুয়ালস টু k2/c, তাই তো? এরপরে দেখো লিখবো যে কি আছে বইতে, যে সি ভেরিজেস আছে ডি, তাহলে এখান থেকে লিখতে পারি দেখো সি ইকুয়ালস টু লিখবো কি k3 ইন্টু লিখবো ডি। আচ্ছা এখানে কিন্তু বোর্ড এক্সামের গল্প, তাই না? তার জন্য কিন্তু অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা, তার জন্য আমাদের সুন্দর সুন্দর যুক্তি দিতে লাগবে, যেখানে কি লিখবো যে k1 কমাতে লিখবো k2 কমাতে লিখবো k3, এই যে তিনটা যে জিনিস আছে অর্থাৎ k1 k2 k3 এগুলো কি, এগুলো হচ্ছে ভেদ ধ্রুবক, তো লিখবো ভেদ ধ্রুবক। আচ্ছা এখানে লিখতে ভেদ ধ্রুবক, হয়ে গেল কমপ্লিট আমাদের যুক্তি। এবার আমরা লিখবো দেখো এখন যে এই যে এই কস্টকে লিখছি k1b, তাই তো? আচ্ছা k1b মানে কি, দেখো বি এখানে কি দেওয়া আছে, দেখো এই যে এই কস্ট k1b আমরা লিখে নিলাম, তো বি এর মান কি, বি সমান সমান আছে দেখো k2/c, তাই না? k2/c, তাহলে বি এর জায়গায় আমরা k2/c লিখবো, একদম সোজা। তো লিখবো দেখো k2 লিখবো c, হয়ে গেল। এবার কোশ্চেনে দেখো আমরা একটু আগে খাতার মতো করলাম যে c কস টু k3d আছে, তাহলে c এর জায়গায় আমরা k3d লিখতে পারি, তাই না? তো লিখবো দেখো k1 k2 k3, তাই না? দেখো এই দেখো কে সি কস টু কি আছে, k3d আছে, আর সি আছে কি নিচে, তাই তো? তাহলে আমরা নিচে লিখবো কি বলো তো, এই দেখে লিখবো হচ্ছে k3d। আচ্ছা এবার এই যে তিনটে সংখ্যা, এই তিনটে সংখ্যা দেখো k1 k2 k3, এই তিনটে কিন্তু আমাদের ভেদ ধ্রুবক, তাহলে এটাকে আমরা একটা নতুন ভেদ ধ্রুবক m দ্বারা ডিফাইন করলাম, m ডিভাইডেড বাই d হলো। এখানে লিখে দেবো যে যেখানে এই এমটা কি বলো তো, এমটা হচ্ছে k1 k2 বাই লিখবো k3, এটা কি, এটা আবার কিন্তু ভেদ ধ্রুবক হচ্ছে, তাই না? এইভাবে কিন্তু আমাদের সুন্দর সুন্দর যুক্তি দিতে লাগবে মাধ্যমিকে। তাহলে আমরা আলটিমেটলি কি পাচ্ছি, এখানে বাদি লিখবো দেখো এই কস টু কি পাচ্ছি আমরা, এ বেরিয়ে এই কস টু পাচ্ছি দেখো m/d, রাইট? তাহলে এখান থেকে যদি আমরা এই সমান সমান চিহ্নটা উঠিয়ে দিই আর কনস্ট্যান্টটা উঠিয়ে দিই, তাহলে আমাদের কি আসবে, এ ভেরিজেস 1/d, অর্থাৎ এখানে এ এবং ডি কি আছে, ব্যস্ত ভেদে আছে, বাস এটাই কিন্তু আমাদের সলিউশন বেরিয়ে গেল। ওকে, কনসেপ্ট ক্লিয়ার। চলো আর একবার হালকা একটু বুঝে নেই। তাহলে আমাদের এ ভেরিজেস বি ছিল, আমরা k1 দিয়ে করলাম, বি ভেরিজেস 1/c এটা k2 করলাম, আর সি ভেরিজেস ডি এটা k3d করলাম। চলো এই যে পার্টটা a cos to k1b এটা লিখলাম, লেখার পরে দেখো এই যে বি এর জায়গায় এই মানটা বসাবো, বসালে এরকম আসবে। এবার এই যে সিটা আসলো, সি এর জায়গায় এই মানটা বসাবো, আমাদের m/d চলে আসলো। এবার এই এমটাকে আমরা তুলে দেবো, তাহলে আমাদের এ ভেরিজেস কি আসবে, 1/d, অর্থাৎ ব্যস্ত ভেদে আছে। এবার খাতার মধ্যে ফ্রেশ করে লিখে ফেলো। এটা গেল ফার্স্ট অংশ, খুব সোজা ছিল তাই না অঙ্কটা? আমার সাথে অঙ্ক করছো মানে প্রত্যেকটা অঙ্কই তোমার কাছে সোজা মনে হবে। ওকে, চলে আসছি নেক্সট অঙ্ক
5-এর 4 নাম্বার এক্স বেরিজেস ওয়াই, ওয়াই বেরিজেস জেড এবং জেড বেরিজেস এক্স হলে ভেদ ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক নির্ণয় করি। খুবই সহজভাবে আমরা চলো অঙ্কটা করে ফেলি। তো দেখো এই অঙ্কটা খুবই সহজ অঙ্ক। তো 5-এর 4 নাম্বার প্রথমতই দেখো বলেছে যে এক্স ভেরিজেস ওয়াই, তাহলে আমরা এখানে এই ভেদ চিহ্নটা উঠিয়ে দিলে কী করবো, একটা কনস্ট্যান্ট নিয়ে আসবো K1, ওয়াই লিখে ফেললাম, এটা আমরা জানি তাই না। এরপর আমাদের দেখো কোশ্চেন আছে ওয়াই ভেরিজেস আছে কি আমাদের জেড, তাহলে এখান থেকে দেখো আমরা লিখবো যে ওয়াই ইকুয়ালস টু লিখবো কি K2 জেড। আচ্ছা K2টাই কিন্তু এক রকমের ভেদ ধ্রুবক। আর লাস্ট আছে দেখো জেড ভেরিজেস আছে হচ্ছে কি এক্স, তাহলে জেড ইকুয়ালস টু লিখবো K3x। হয়ে গেল। দেখো এই তিনটে পার্ট আমরা লিখে নিলাম। এইবার এই যে তিনটে পার্ট রয়েছে, তিনটে পার্টের যদি আমরা গুণফল করি, অর্থাৎ এটা সমীকরণ 1, তুমি না লিখলেও হবে এক্ষেত্রে সমীকরণ 1 2 3 ডাইরেক্টও করতে পারো। 3খানে লিখে নিলাম। তো এবার লিখবো দেখো 1 গুণ 2 গুণ 3 করে পাই কি পাচ্ছি লক্ষ্য করো। তাহলে 1 নম্বরে কি ছিল এক্স ছিল, তারপরে ওয়াই, 2 নম্বর আছে ওয়াই লিখলাম ওয়াই, 3 নম্বর আছে জেড লিখলাম জেড। তাহলে দেখো 1 নম্বর আছে কি এখানে K1 ওয়াই লিখলাম, তারপরে দেখো 2 নম্বরে কি আছে K2 জেড লিখলাম, 3 নম্বর আছে কি K3 এক্স লিখলাম। আচ্ছা এখানে K1 K2 K3 এগুলো কি, এগুলো হচ্ছে ভেদ ধ্রুবক, তো আমি পাশে লিখে দিলাম যে এগুলো হচ্ছে ভেদ ধ্রুবক। আচ্ছা এরপরে লক্ষ্য করো এই দেখো এই উভয় পক্ষে কিন্তু আমাদের এক্স ওয়াই জেড আছে, অর্থাৎ বাদ দিয়ে লিখলে আমরা এরকম লিখতে পারি এক্স ওয়াই জেড। আর এই ক্ষেত্রে দেখো একটা ওয়াই আছে জেড আছে এক্স আছে, তো আমরা টোটালটাকে এইদিকে যদি নিয়ে আসি তাহলে এইদিকে আসলে সমান সমান এদিকে আসলে কী হবে, এখানকার উপরে দেখো এই ওয়াইটা আছে এটা কী হবে, এদিকে আসলে নিচে চলে যাবে, এখানে জেড আছে জেডটা এখানে চলে আসবে, আর এই এক্সটা সমান সমান এদিকে আসলে কিন্তু নিচে চলে আসবে। তাহলে আমাদের এখানে কি আসছে K1 থাকছে K2 থাকছে K3 থাকছে। দেখো এবার লক্ষ্য করে দেখো উপর নিচে ওয়াই আছে ওয়াই কাটলাম, জেড আছে জেড কাটলাম, এক্স আছে এক্স কাটলাম, কাটাকাটি করে আমাদের কি আসছে একটা 1 পড়ে থাকছে তাই না। তাহলে আমরা লিখতে পারি এক্ষেত্রে দেখো 1 ইকুয়ালস টু K1 K2 K3। ওকে, এরপর আমরা লিখবো দেখো অতএব K1 K2 K3 ইকুয়ালস টু 1, অর্থাৎ আমরা বলতে পারি যে ভেদ ধ্রুবক তিনটির গুণফল হবে 1। এক্ষেত্রে কি বলবো আমরা, ভেদ ধ্রুবক তিনটির গুণফল আমাদের 1 আসছে। ভেদ ধ্রুবক তিনটির গুণফল সমান সমান 1, এটাই কিন্তু আমাদের নির্ণয় সম্পর্ক। পাশে একটা অ্যান্সার লিখে দাও, বাস কমপ্লিট হয়ে গেল। এবার অঙ্কটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত সুন্দর করে খাতার মতো ফেস করে লিখে নাও, একদম সোজা। প্রথমত আমরা এক্স ইকুয়ালস টু K1 ওয়াই, ওয়াই ইকুয়ালস টু K2 জেড এবং জেড ইকুয়ালস টু K3 এক্স লিখলাম, এবং সেখানে মেনশন করে দিলাম যে যেখানে K1 K2 K3 কী হবে ভেদ ধ্রুবক। এবার এই তিনটে সমীকরণকে আমরা গুণ করলাম, বাস তারপরে ক্যালকুলেশন করলাম, বাস আমাদের মান চলে আসলো। খাতার মতো ফেস করে লিখে নাও। ওকে, চলে আসছে নেক্সট পার্ট এটা। এবার আমরা কোশ্চেন নাম্বার 6 সলভ করবো। দেখো 6-এর বলেছে যে এক্স প্লাস ওয়াই ভেরিজেস এক্স মাইনাস ওয়াই হলে দেখাই যে 1 নম্বরে বলেছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভেরিজেস বলেছে এক্স ওয়াই। চলো করে ফেলি, খুবই সহজ অঙ্ক। 6-এর 1 নম্বর এক্স প্লাস ওয়াই ভেরিজেস আছে আমাদের কি এক্স মাইনাস ওয়াই। ওকে, দেখো এখন প্রথমত আমরা লিখবো এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু লিখবো কে ইন্টু এক্স মাইনাস ওয়াই, এটা লিখলাম। আচ্ছা কে কী জিনিস লিখবো, যেখানে কে সমান সমান লিখবো হচ্ছে কি ভেদ ধ্রুবক। যেহেতু বোর্ড এক্সাম তাই প্রত্যেকটা অঙ্কতে কিন্তু লিখে দিবা। তাহলে এখানে লিখবো দেখো বা দিয়ে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস লিখবো কে এর সাথে এক্স গুণ করলে কী হবে কে এক্স হবে, কে এর সাথে ওয়াই গুণ করলে কী হবে দেখো কে ওয়াই হয়ে যাবে, মাঝখানে মাইনাস মাইনাস দিয়ে দিলাম। প্রত্যেকটা অঙ্ক আমরা কিন্তু সুন্দর করে বুঝবো। এবার ওয়াই এবং এক্সগুলোকে একদিকে করবো, এখানে ওয়াই রাখি, এই যে মাইনাস কে ওয়াই আছে যদি সমান সমানের এদিকে নিয়ে আসে তাহলে আমাদের প্লাস কে ওয়াই হয়ে যাবে, তাই তো। দেখো এই যে মাইনাস আছে সমান সমানের এদিকে আসলে প্লাস কে ওয়াই হয়ে গেল। এবার কে এক্স এখানে লিখবো, আর এই যে এক্সটা আছে সমান সমানের এদিকে নিয়ে গেলে আমাদের মাইনাস এক্স হয়ে যাবে। এবার এখান থেকে আমরা ওয়াইটাকে যদি কমন নেই তাহলে 1 প্লাস কে থাকছে, তাই তো। আর এদিকে দেখো এক্সটাকে যদি আমরা কমন নেই তাহলে আমাদের কে মাইনাস 1 থাকছে। তাহলে এখান থেকে লক্ষ্য করো আমাদের ওয়াই কস্ট আমরা কি পাচ্ছি এক্স ইন্টু কে মাইনাস 1, আর এই যে 1 প্লাস কে যেটা আছে সেটা এখানে নিয়ে আসলাম, 1 প্লাস কে এখানে করে দিলাম। ওকে, এবার দেখো অঙ্ক তেমন কিছুই নেই, আমাদের প্রথম যে পার্ট রয়েছে 1 নম্বর অঙ্কতে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যে মানটা রয়েছে। আচ্ছা এই পার্টটাকে আমরা ক্যালকুলেশনের সুবিধার্থে এটাকে আমরা একটা নতুন ভেদ ধ্রুবক চলো কল্পনা করে নেই। তাহলে এটা লিখবো কি বলতো এক্স ডট এম লিখে দিলাম, অর্থাৎ লিখতে পারি যে এম এক্স। আচ্ছা এম কি জিনিস, এম মানেটাই হচ্ছে কে মাইনাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস কে, যেটা কি যেটা সেটাও কিন্তু একটা ভেদ ধ্রুবক, লিখে দেবো এটাও একটা ভেদ ধ্রুবক। ওকে, এইবার আমাদের অঙ্কটা করতে
সেই ইজি হয়ে যাবে। বাস এটা কিন্তু ফর্মেট আমরা তৈরি করে নিলাম। এবার 1 নম্বর কোশ্চেনে আমাদের কি বললো যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আমাদের কি আছে ভেরিজেস আমাদের এক্স ওয়াই, এটা কিন্তু আমাদের শো করতে হবে 1 নম্বরে, তাই না? আচ্ছা, এই ক্ষেত্রে আমরা কি করব? তো আমরা লিখবো এই ক্ষেত্রে দেখো খুব সহজ আমরা একটা কনসেপ্ট করতে পারি, কীরকম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই যে এক্স ওয়াই যে পার্টটা আছে এই পার্টটা আমি নিচে নিয়ে আসবো। হ্যাঁ, নিচে নিয়ে আসে এই যে দেখো এখানে কি করব, এক্সের জায়গায় এক্সের মান, ওয়াইয়ের জায়গায় ওয়ার মান বের করব, করার পর এটাকে কনস্ট্যান্ট করব, যদি কনস্ট্যান্ট চলে আসে তাহলে কিন্তু আমাদের অঙ্ক মিলে গেল। ওকে, চলো আমরা আরেকবার বুঝি কী করবো। দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, নিচে কী করবো এক্স ওয়াই, এবং এই টোটালটাকে যদি আমরা একটা ধ্রুবক রাশি নিয়ে আসতে পারি, অর্থাৎ এক্স ওয়াই পদ যদি মুক্ত করতে পারি বা রিমুভ করতে পারি, তবেই কিন্তু আমাদের অঙ্ক প্রমাণিত। চলো খাতার মধ্যে করে ফেলি, একদম সোজা মনে হবে। প্রথমতই লক্ষ্য করো আমাদের এখানে এক্স স্কোয়ার তো লিখবো। আচ্ছা দেখো ওয়াই মানে কি, দেখো ওয়াই মানে হচ্ছে এম এক্স, তাই দেখো ওয়াই মানে কি আছে আমাদের এম এক্স, তাহলে ওয়াইয়ের জায়গায় আমরা কি লিখবো এম লিখবো, এক্স লিখবো, যেহেতু এখানে স্কোয়ার রয়েছে ওয়াই স্কোয়ার তাহলে এম স্কোয়ার হবে, এক্স স্কোয়ার হবে, হলো। একই রকম দেখো এখানে লিখবো যে এক্স, ওয়াই মানে কি, ওয়াই মানে হচ্ছে এম এক্স, তাহলে এই ওয়াইয়ের জায়গায় লিখবো হচ্ছে এম এক্স, হয়ে গেল। এবার দেখো উপরে এক্স স্কোয়ার আছে, কমন নাও, তাহলে এক্স স্কোয়ার কমন গেলে এখানে থাকবে একটা ওয়ান, এখান থেকে এক্স স্কোয়ার চলে গেলে একটা এম স্কোয়ার পড়ে থাকবে, আর নিচে দেখো এখানে একটা এক্স, এখানে একটা এক্স, কটা এক্স, দুটো এক্স, তাহলে এক্স স্কোয়ার লিখলাম এম। এবার দেখো উপর নিচে আমরা এক্স স্কোয়ার এক্স আর এরকম কেটে দিলাম, তাই তো? এবার লক্ষ্য করো আমাদের উপরে শুধুমাত্র কি থাকছে, একটা ওয়ান প্লাস এম স্কোয়ার থাকছে, আর নিচে থাকছে একটা এম, অর্থাৎ এটাও কিন্তু একটা কনস্ট্যান্ট আমরা চিন্তা করতে পারি, অর্থাৎ এটাও কিন্তু একটা ধ্রুবক চলে আসছে। তো এটার মান আমরা চলো কে ওয়ান লিখে দিই। তো লিখবো যেখানে যেখানে কে ওয়ান ইকুয়ালস টু কি লিখবো, যে ওয়ান প্লাস এম স্কোয়ার ডিভাইডেড বাই লিখবো কি এম, তাহলে এটা কি, এটাও একটা ভেদ ধ্রুবক, তো লিখে দেবো ইকুয়ালস টু ভেদ ধ্রুবক, বাস আমাদের কিন্তু হয়ে গেল অঙ্ক। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স ওয়াই ইকুয়ালস টু আমরা কি লিখছি কে ওয়ান। আচ্ছা এবার দেখো বাদিয়ে লিখবো যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা কষ্ট লিখবো দেখো কে ওয়ান এক্স ওয়াই। তাহলে এখন লিখবো অতএব চিহ্ন দিয়ে, যে অতএব এই যে দেখো এই চিহ্নটা যদি উঠিয়ে দেই, অর্থাৎ এই সমান সমান চিহ্ন উঠিয়ে দেই, তাহলে আমাদের ধ্রুবকটাও চলে যাবে। তাহলে লিখবো আমরা যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভেরিজেস চিহ্ন দিয়ে লিখবো এক্স ওয়াই, বাস এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলেছিল, প্রমাণিত হয়ে গেল, বা প্রুফটা আমরা লিখতে পারি, হেন্স দ্য রিকোয়ার্ড প্রুফ, তাই না? এটা আমাদের অঙ্কটা একদম সোজা ছিল। চলো খাতার মধ্যে ফ্রেশ করে লিখে ফেলো প্রথম অংশ এটা। ওকে, ভিডিও পজ করো, এরপরে বাকি পার্ট। ওকে, এবার লাস্টের পার্ট এটা, ফ্রেশ করে খাতার মধ্যে লিখে ফেলো। 6-2 নম্বর দেখো এক্স কিউব প্লাস ওয়াই কিউব ভেরিজেস এক্স কিউব মাইনাস ওয়াই কিউব রয়েছে, এটাও সোজা একটা অঙ্ক, চলো করে ফেলি। আমাদের দেখো ওয়াই কস টু কি এসছে, এম এক্স আসছে, তাই না? একটু আগে যে করলাম ওটাই করতে হবে, এক্ষেত্রে পার্টটা ধরে করতে হবে। তাহলে আমাদের কোশ্চেনে দেওয়া আছে কি বলতো, এক্স কিউব প্লাস রয়েছে ওয়াই কিউব, এটা ভেরিজেস আমাদের এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, এটা কিন্তু প্রমাণ করতে হবে। একদম সিম্পল ম্যাথমেটিক্স, কিচ্ছু নেই। তো এই ক্ষেত্রে আমরা প্রথমত কি করব, যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব ডিভাইডেড বাই করে নেবো কি এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। এই যে টোটাল পার্ট, এই টোটাল পার্টটা যদি আমরা একটা ধ্রুবক রাশি নিয়ে আসতে পারি, অর্থাৎ এক্স ওয়াই মুক্ত পদ যদি নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু আমাদের সলিউশন কমপ্লিট। এবার ওয়াই কস টু কি আসছে আমাদের এম এক্স, একটু আগে বের করলাম, তাই না? তাহলে ওয়াইয়ের জায়গায় আমরা কি লিখবো, দেখো ওয়ার জায়গায় এম এক্স লিখে দেবো, তাহলে আমরা লিখতে পারি যে এক্স কিউব, তারপর লিখবো যে এম কিউব এক্স কিউব, প্রত্যেকটা লাইন লিখবো এবং তোমাকে বুঝাবো, দেখো অঙ্ক সোজা মনেই হবে। তো এম কিউব এক্স কিউব হয়ে গেল। এরপরে দেখো উপরে এক্স কিউব কমন নিলে পর আমাদের এখানে থাকবে একটা ওয়ান, এখান থেকে যদি এক্স কিউব চলে যায় তাহলে আমাদেরকে দেখবে একটা এম কিউব পড়ে থাকবে, রাইট? আর এখানে দেখো আমাদের এক্স কিউব যদি চলে যায় তাহলে আমাদের এখানে একটা ওয়ান পড়ে থাকবে, মাইনাস থাকবে দেখো এম কিউব হলো। ওকে, এই যে ভেদের অঙ্কগুলো তুমি আরও অনেক প্রসেসেই করতে পারো। ওকে, যেটা সোজা প্রসেস মনে হবে সেটাই করো। এক্স কিউব কাটলো, তাহলে উপরে দেখো আমাদের ওয়ান প্লাস এম কিউব, আর থাকছে কি ওয়ান মাইনাস এম কিউব পড়ে থাকছে, তাহলে লিখবো দেখো ওয়ান প্লাস এম কিউব ডিভাইডেড বাই লিখবো ওয়ান মাইনাস এম কিউব। এই টোটাল পার্টটাকে চলো আমরা কে ওয়ান ধরে নেই। তো যেখানে লিখবো দেখো, যেখানে কে ওয়ান মানে কি বলো তো, কে ওয়ান মানে হচ্ছে ওয়ান প্লাস এম কিউব ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এম কিউব, আর এটা কি, এটাই হচ্ছে এক রকমের ভেদ ধ্রুবক, একটি ভেদ ধ্রুবক। ওকে, তাহলে এখন আমরা লিখবো দেখো বা দিয়ে এক্স কিউব প্লাস ওয়াই কিউব ইকুয়ালস টু কি লিখছি আমরা এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। এই যে কে ওয়ান এটা কি, এটা হচ্ছে ধ্রুবক, তাই না? বা কনস্ট্যান্ট বলতে পারি, যেহেতু এটা একটা ধ্রুবক আছে তাই আমরা এখান থেকে লিখতে পারি অতএব এক্স কিউব প্লাস ওয়াই কিউব। দেখো এই টোটালটা কি আসছে আমাদের ধ্রুবক, আমি বললাম না একটু আগে যে ধ্রুবক প্রমাণ করতে পারলে আমাদের হয়ে যাবে, যেহেতু ধ্রুবক আছে তাই আমরা এখানে কি লিখবো যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব ভেরিজেস
এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, এটাই আমাদের প্রমাণ করতে বলছিল, তো প্রমাণিত হয়ে গেল। একদম সোজা অঙ্ক ছিল, তাই না? তাহলে প্রথমতই আমরা এটা লিখলাম, লেখার পরে ওয়াই কস টাইম এক্স পার্টটা বসিয়ে দিলাম, সিম্পল ক্যালকুলেশন করলাম, আমাদের অঙ্ক কমপ্লিট হয়ে গেল। চলো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত সুন্দর করে খাতার মধ্যে ফেস করে লিখে নাও। তাহলে অঙ্ক দেখো কত সোজা মনে হচ্ছে। আমার সাথে অঙ্ক করো, দেখো প্রত্যেকটা অঙ্ক সোজা মনে হবে। ভিডিও পজ করে লিখে নাও। আচ্ছা, বাকি অংশ এরপরে চলে আসছে আমি নেক্সটে। দেখো কোশ্চেন নাম্বার 6-3 নাম্বার, এ এক্স প্লাস বি ওয়াই ভেরিজেস পি এক্স প্লাস কিউ ওয়াই, যেখানে বলছে যে এ বি পি কিউ অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে প্রথমতই আমরা লিখবো, দেখো এক্স প্লাস বি ওয়াই ডিভাইডেড বাই কী লিখবো বলো তো, আমাদের পি এক্স রয়েছে কিউ ওয়াই। এই টোটাল পার্টটাকে যদি আমরা কনস্ট্যান্ট বা ধ্রুবক নিয়ে আসতে পারি তাহলে আমাদের অঙ্ক কমপ্লিট। এই তো গেল ম্যাথমেটিক্স, চলো আমরা করে ফেলি। আচ্ছা, আমাদের দেখো এ এক্স লিখবো এখানে, আর বি লিখবো, আর ওয়াই মানে জানো কি, ওয়াই মানে কিন্তু ছিল আমাদের এম এক্স ছিল, লিখে দিলাম। আর নিচে দেখো আমরা লিখবো পি এক্স, লিখবো কিউ, আর ওয়াইয়ের মানটা কি ছিল এম এক্স, লিখে দিলাম। এবার উপর নিচে প্রত্যেকটা থেকে কিন্তু একটা এক্স কমন যেতে পারে, তাহলে উপর হবে এ থাকবে, এখানে দেখ বি এম থাকবে, এখানে দেখো থাকো এক্স কমন নিলে পরে আমাদের এখানে থাকবে পি থাকবে, এখানে থাকবে কিউ এম, তাই তো? আচ্ছা দেখো উপর নিচে আমাদের এক্স এক্স কেটে গেল, তাহলে আমাদের পরে আছে কি এ থাকছে, বি থাকছে, তারপরে এম থাকছে, পি থাকছে, কিউ থাকছে, এম থাকছে। এবার কোশ্চেনে লক্ষ্য করো, এখানে বলে দিয়েছে যে এ বি পি কিউ এগুলো কি অশূন্য ভেদ ধ্রুবক। যেহেতু অশূন্য ভেদ ধ্রুবকের কথা বলা হচ্ছে, তাহলে এই টোটালটাকে আমরা বলতে পারি কীরকম, যে অশূন্য ধ্রুবক, তাই না? আচ্ছা, যেহেতু আমাদের এক্স প্লাস বি ওয়াই এই যে পার্ট আছে এটা কি, এটা সমান সমান আমাদের কি আসছে, ধ্রুবক চলে এসছে, তাই তো? তাহলে আমরা এখন লিখতে পারি অতএব এক্স প্লাস বি ওয়াই ভেরিজেস কী লিখবো, পি এক্স প্লাস কিউ ওয়াই। বাস আমাদের ভেরিজেস চিহ্ন প্রমাণ করে দিলাম, অঙ্ক কমপ্লিট হয়ে গেল। লিখে দাও প্রমাণিত, বাস কমপ্লিট অঙ্ক। চলো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত টোটালটা খাতার মধ্যে ফ্রেশ করে লিখে নাও। প্রথমাংশ ছিল একদম সোজা ছিল, তাই না? এরপর চলে আসছে আমি নেক্সট 7 নম্বর অঙ্ক। দেখো 7 নম্বরে বলছে যে 7-1 নম্বর, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভেরিজেস এ বি হলে প্রমাণ করি যে এ প্লাস বি ভেরিজেস বলেছে এ মাইনাস বি। খুবই সহজ অঙ্ক, চলো করে ফেলি। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভেরিজেস আছে কি আমাদের এ বি আছে। তো প্রথমতই দেখো এক্ষেত্রে আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ বি, এটাই কষ্ট আমরা কে ধরলাম। আচ্ছা কে কী জিনিস দেখো লিখবো, কে সমান সমান কী লিখবো, যে অশূন্য ভেদ ধ্রুবক, তাই না? ওকে, এটা আমরা লিখে নিলাম। আচ্ছা এটা বলতে কি দেখো এইভাবে কিন্তু আমরা করতে পারি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কী লিখবো, সমান সমান লিখবো কে ইন্টু এ বি। দেখো এখান থেকে যদি চিন্তা করো তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার যেটা রয়েছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার নিচে আমরা এ বি নিয়ে আসবো, তাহলে সমান সমান কিন্তু আমাদের কে পড়ে থাকছে, তাই না? এবার আমরা যোগ ভাগ প্রক্রিয়ার সাহায্য নিতে পারি। তো যোগ ভাগ প্রক্রিয়ার সাহায্য নেওয়ার আগে চলো আমরা একটা সুন্দর সলিউশন এখানে তৈরি করে নিই। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই লিখবো 2ab, আর এখানে দেখো কে নিচে আমরা নিয়ে আসবো 2। দেখো এখানকার 2 কিন্তু কাটাকাটি যাচ্ছে, তাহলে কিন্তু থাকছে না। আচ্ছা 2 কেন আনলাম, আমাদের একটা ফর্মুলা, সেটা হচ্ছে কি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র ফেলার জন্য, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ারের যে সূত্র রয়েছে এ স্কোয়ার প্লাস 2ab, এই একটা ফর্ম আনার জন্য এবং আর একটা মাইনাস ফর্ম আনার জন্য আমরা এটা করলাম। চলো করে ফেলি। যোগ ভাগ প্রক্রিয়া করে পাই, তো লক্ষ্য করো আমাদের কি আসছে এখানে, তাহলে আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে যোগ ভাগ প্রক্রিয়া বলতে উপরেরটা হবে যোগ, তো লিখে দেবো 2ab। এই দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সাথে কী হবে, 2abটা যোগ হবে, উপরের পার্ট হয়ে গেল। আর নিচেরটা কী হবে দেখো, এ স্কোয়ার প্লাস বি, আর এই যে দেখো এটা হয়ে যাবে মাইনাস 2ab। চলো আর একবার বুঝি যোগ ভাগ প্রক্রিয়ার প্রসেসটা কী হয়। উপরে কি করব, দেখো এই যে নিচের পার্টটা যোগ করব, আর নিচের ক্ষেত্রে কী হবে, এটা মাইনাস, অর্থাৎ উপরে যোগ নিচে মাইনাস, সেম পার্টি লিখবো কিন্তু উপরে লিখবো যোগ, নিচে লিখবো বিয়োগ। তাহলে এখানে কী হবে দেখো, এখানে কে প্লাস 2 হয়ে যাবে, আর নিচে কী হয়ে যাবে, কে মাইনাস 2 হয়ে গেল। আচ্ছা এই পার্ট কিন্তু আমাদের এখানে চলে এলো। আচ্ছা এটাকে আমরা একটা নতুন কনস্ট্যান্ট দ্বারা রিপ্লেস করতে পারি বা এইভাবে লিখে দিতে পারি। এবার দেখো এই যে ফর্মটা আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, এটা কিসের ফর্মুলা, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, রাইট? একই রকম এটা যে আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, এটা কি হয়, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। এটাই কষ্ট আমাদের দেখো কে প্লাস 2 ডিভাইডেড বাই কে মাইনাস 2। আচ্ছা এই টোটালটা তো দেখো এ এবং বি কিন্তু মুক্ত পথ, তাহলে এই টোটালটা কিন্তু একটা ভেদ ধ্রুবক আমরা বলতে পারি, অর্থাৎ এটাও কিন্তু একটা ভেদ ধ্রুবক পার্ট। অর্থাৎ এই পার্টটাকে চলো আমরা লিখে নিলাম হচ্ছে কি, ধরো এম লিখে নিলাম, ওকে। আচ্ছা
তাহলে এই এমটা কি, তো লিখবো যেখানে এম ইকুয়ালস টু লিখবো হচ্ছে কি কে প্লাস টু ডিভাইডেড বাই লিখবো কে মাইনাস টু ইকুয়ালস টু কি লিখবো যে ভেদ ধ্রুবক বা অশূন্য ভেদ ধ্রুবক লিখলেও হয়, ভেদ ধ্রুবক। ওকে, ভেদ ধ্রুবক লিখে নিলাম। আচ্ছা, এরপর আমরা লিখবো দেখো বা দিয়ে এ প্লাস বি ডিভাইডেড বাই এ মাইনাস বি, টোটালটাকে হোল স্কোয়ার করে নেই। কেন করছি, একদম সোজা এক্সপ্লেনেশন, কিছু নেই। এ প্লাস বি ডিভাইডেড বাই এ মাইনাস বি, এটা সমান সমান দেখো রুট ওভার অফ এম, কেন এই স্কোয়ারটা উঠে দিলে এদিকে রুট ওভার চলে আসবে, তাই না, সমান সমানের দিকে। অতএব লিখতে পারি দেখো বা দিয়ে এ প্লাস বি ইকুয়ালস টু লিখবো দেখো রুট অফ এম ডট লিখবো এ মাইনাস বি। আচ্ছা, এই এমটা কি একটা ধ্রুবক, তাহলে এই রুট ওভার এমটাও একটা কনস্ট্যান্ট বা ধ্রুবক রাশি হবে। তাহলে অতএব আমরা লিখতে পারি যে এ প্লাস বি ভেরিজেস এ মাইনাস বি। বাস আমাদের কিন্তু প্রমাণ হয়ে গেল, বাস এটাই প্রমাণিত করতে বলছিল, কমপ্লিট হয়ে গেল সলিউশন। ওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত খাতার মধ্যে ফ্রেশ করে লিখে ফেলো। এটা প্রথম অংশ ছিল। ওকে, তারপরে যোগভাগ প্রক্রিয়া ইউজ করলাম, তারপরে দেখো এটা আসলো আমাদের। এবার লাস্টের পার্টে এটা কমপ্লিট হয়ে গেল। এরপরে সাথে 2 নম্বরে দেখো বলেছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব ভেরিজেস বলছে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব হলে প্রমাণ করি যে এক্স প্লাস ওয়াই ভেরিজেস এক্স মাইনাস ওয়াই। এটাও খুব সহজ একটা অঙ্ক, চলো করি। তাহলে প্রথমতই দেখো আমাদের দেওয়া আছে যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব, এটা ভ্যারিজেস দেওয়া আছে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, হলো তো। আচ্ছা, এখান থেকে আমরা দেখো বাদিয়ে লিখবো যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব, এদিকে একটা কনস্ট্যান্ট নিয়ে আসবো, তাহলে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব আমাদের হলো। আচ্ছা, এই কে কি, এই কে হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক, তো লিখবো অশূন্য ভেদ ধ্রুবক বা ভেদ ধ্রুবক লিখলেও হবে। তো অশূন্য ভেদ ধ্রুবকটা লেখাটাই কিন্তু বেটার। তাহলে এইবার লক্ষ্য করো, এই যে পোর্শনটা আছে আমরা বাদে লিখতে পারি এক্স কিউব প্লাস ওয়াই কিউব, আর এই যে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব আছে এটা আমরা নিচে নিয়ে আসবো, তাহলে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব হয়ে গেল, সমান সমান লিখবো হচ্ছে কে। ওকে, এরপরে দেখো এখানে কে বলতে কিছু তো নিচে নেই, তাহলে আমরা এখানে একটা 1 করে নিতে পারি, কারণ কে বাই 1 মানে কেই হচ্ছে। এবার দেখো যোগ ভাগ প্রক্রিয়া আমরা করব, তো যোগ ভাগ প্রক্রিয়া করে পাই কি পাচ্ছি, লক্ষ্য করো উপরের পার্টে আমাদের কি আসবে, দেখো এক্স কিউব প্লাস আসবে হচ্ছে ওয়াই কিউব, মাইনাস হয়ে যাবে আমাদের কি, দেখো এক্স কিউব না উপরেটা প্লাস হবে নিচেরটা মাইনাস, তো আমাদের এই হচ্ছে পোর্শন। তাহলে এক্স কিউব লিখবো প্লাস লিখবো ওয়াই কিউব মাইনাস লিখবো এক্স কিউব মাইনাস লিখবো ওয়াই কিউব। তোমার সুবিধার্থে আমি এখানে একটা ব্র্যাকেট করে দিলাম, চলো এই ব্র্যাকেট করে দিলাম, এই ব্র্যাকেট করে দিলাম, হয়ে গেল। এরপরে এই যে পার্টটা আছে আমাদের কে প্লাস আসবে 1 ডিভাইডেড বাই কে মাইনাস 1, একটা লাইন এক্সট্রা লিখি তাহলে তোমার বুঝতে খুব সুবিধা হবে। এক্স কিউব লিখবো প্লাস ওয়াই কিউব লিখবো প্লাস লিখবো এক্স কিউব মাইনাস লিখবো ওয়াই কিউব ডিভাইডেড বাই লিখবো এক্স কিউব প্লাস ওয়াই কিউব, যা যা আছে ব্র্যাকেট তুলে দিলে এখানে এক্স কিউব হবে। দেখো এই মাইনাসে কিন্তু প্লাস হয়ে যাচ্ছে, তো মাধ্যমিকে কিন্তু খুব খেয়াল করে করবে এগুলো। ডিভাইড বাই কে মাইনাস 1 হয়ে যাচ্ছে, তাই না। এবার লক্ষ্য করো এখানে ওয়াই কিউব আছে, কাটলাম। এখানে দেখো উপর নিচে এখানে এক্স কিউব মাইনাস আছে, এখানে প্লাস আছে, কাটলাম। তাহলে দেখো এক্স কিউবের থেকে এক্স, এ দেখো এটা প্লাস এটা মাইনাস কেটে গেল, এখানে একই রকম ওয়াই কিউবের থেকে মাইনাস ওয়াই কিউব কেটে গেল। তাহলে উপরে আমাদের কি আসছে, উপরে আসছে 2x কিউব, নিচে আমাদের কি আসছে 2y কিউব, এটাই কষ্ট আছে কে প্লাস 1 ডিভাইডেড বাই কে মাইনাস 1। বাস এই তো গেল, দেখো উপর নিচে আমাদের কিন্তু 2 কেটে গেল। তাহলে 2 কেটে গেলে আমাদের উপরে শুধুমাত্র থাকছে কি, বাদি লিখলাম দেখো এক্স কিউব বাই থাকবে ওয়াই কিউব, আর নিচে থাকছে কে, এদিকে থাকছে কে প্লাস 1 ডিভাইড বাই কে মাইনাস 1। আচ্ছা, এবার আমরা এই কিউব পার্টটা যদি উঠিয়ে দিই তাহলে উপরে আমাদের এক্স বাই ওয়াই থাকছে, আর এখানে যদি আমরা কিউব পার্টটা উঠে দিলে আমাদের কে প্লাস 1 থাকছে আর কে মাইনাস 1 থাকছে। আর এটা কি হয়ে যাচ্ছে, এই দেখো কিউব আছে, এটা কিন্তু 1/3, মানে এই ফর্মুলা আমরা লিখতে পারি, কিংবা রুটের মধ্যে দিয়েও তুমি লিখতে পারো, একটা লিখলেই হবে। তো আমি এই প্রসেসে লিখলাম। তো এই যে পার্ট আছে এটাকে চলো আমরা এম ধরে নেই, যেখানে লিখবো যে যেখানে এম ইকুয়ালস টু কি লিখবো যে কে প্লাস 1 ডিভাইডেড বাই কে মাইনাস 1 টু দি পাওয়ার 1/3 ইকুয়ালস টু লিখবো অশূন্য ভেদ ধ্রুবক। বাস এটা কিন্তু আমরা লিখে দিলাম। আচ্ছা, এরপরে আমরা দেখো লিখতে পারি যে এই যে পার্টটা আছে এটা যদি আমরা যোগ ভাগ প্রক্রিয়ার হেল্প নেই তাহলে লিখবো দেখো যোগ ভাগ প্রক্রিয়া, হ্যাঁ যোগ ভাগ প্রক্রিয়া আমরা যদি এক্ষেত্রে অ্যাপ্লাই করি তাহলে আমাদের কি আসছে, এক্ষেত্রে দেখো লক্ষ্য করো আমাদের উপরে আসছে কি এক্স প্লাস ওয়াই, নিচে আমাদের আসছে এক্স মাইনাস ওয়াই। আচ্ছা, এই পার্টি আমাদের এম প্লাস এখানে কিছু নাই মানে নিচে একটা 1 কল্পনা করতে পারি, তাই না। আচ্ছা, তাহলে আমরা লিখতাম দেখো এম প্লাস লিখবো হচ্ছে কি 1, নিচে লিখবো এম মাইনাস 1, হয়ে গেল। আচ্ছা, এই যে পার্ট আছে এই পার্টটাকে আমরা একটা নতুন কনস্ট্যান্ট লিখতে পারি,
এন, এটাও কিন্তু আমাদের একটা ধ্রুবক হচ্ছে, তাই কি না? তো এখন আমরা লিখব যে এক্স প্লাস ওয়াই, দেখো এই টোটালটা কিন্তু আমাদের ধ্রুবক হয়ে গেল, যেহেতু ধ্রুবক হয়ে গেল তো লিখতে পারি এক্স প্লাস ওয়াই ভেরিজেস আমরা কি লিখবো এক্স মাইনাস ওয়াই। আচ্ছা এখানে লিখে দাও, এনটা মেনশন করে দিতে লাগবে, যেখানে এন ইকুয়ালস টু এম প্লাস ওয়ান ডিভাইডেড বাই এম মাইনাস ওয়ান ইকুয়ালস টু লিখবো অশূন্য ভেদ ধ্রুবক। বাস কমপ্লিট কিন্তু আমাদের সলিউশন। এটা প্রমাণিত করতে বলছিল, প্রমাণিত আমাদের হয়ে গেল। ওকে, অঙ্কটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ফ্রেশ করে খাতার মধ্যে লিখে ফেলো। প্রথম অংশ ছিল, দেখো। ওকে, তারপরে এই পার্ট রয়েছে, লিখে ফেলো। তারপরে এই পার্ট, এরপরে লাস্ট এটা লিখব। কমপ্লিট সলিউশন। চলো এর পরের অঙ্কে যাই। এরপরে 8 নম্বর অঙ্ক দেখো। 8 নম্বরে বলছে 15 জন কৃষক 5 দিনে 18 বিঘা জমি চাষ করতে পারেন। ভেদতত্ত্ব প্রয়োগ করে 10 জন কৃষক 12 বিঘা জমি কত দিনে চাষ করতে পারবেন তা নির্ণয় করি। এটাও কিন্তু একটা সহজ অঙ্ক, প্লাস পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তো 8 নম্বর চলো আমরা করে ফেলি। তো প্রথমতই আমরা কৃষক সংখ্যা লিখব, যে ধরি কৃষক সংখ্যা যেটা আছে সেই সংখ্যাটা আমরা ধরলাম হচ্ছে এই। আচ্ছা এটা আমাদের দেওয়া আছে কত বলো তো, 15 জন দেওয়া আছে, তো 15 জন লিখে দিলাম। আচ্ছা তারপরে আমরা দেখো দিন সংখ্যা লিখব, যে দিন সংখ্যা, তো এই দিন সংখ্যাটা আমরা ধরলাম হচ্ছে বি। আচ্ছা এই দিন সংখ্যা বি বলতে কত দেওয়া আছে, কোশ্চেনে বি দেওয়া আছে 5 দিন। ওকে, এটাও লিখে ফেললাম। তারপরে আমাদের জমির পরিমাণ লিখতে লাগবে, তো লিখব জমির পরিমাণ, একদম সোজা, দেখো প্রত্যেকটা অঙ্কই সোজা মনে হবে। জমির পরিমাণ সমান সমান সি, দেখো ধরে নিলাম কিন্তু এটা বিটা সিটা। হ্যাঁ, তাহলে এই ক্ষেত্রে এই সি এর মান আমাদের কোশ্চেনে দেওয়া আছে কত, 18 বিঘা, তো 18 বিঘা আমরা লিখে নিলাম। ওকে কমপ্লিট। এবার আমাদের ভেদ তথ্য যেটা আছে, তো দেখো এখানে সুন্দর একটা তথ্য আমরা বলতে পারি যে দিন সংখ্যা, দেখো লিখবো যে দিন সংখ্যা, টোটালটা পড়লে আমরা পাচ্ছি দিন সংখ্যা কার সাথে রিলেটেড পাচ্ছি। কোশ্চেনটা পড়ো, দেখো দিন সংখ্যা জমির সাথে আমরা বলতে পারি কিরকম, সরল ভেদে থাকবে। কারণ দিন সংখ্যা যত বাড়বে আমাদের জমি চাষের পরিমাণও তত বাড়বে, অর্থাৎ সরল ভেদে। এবং কৃষকের সঙ্গে কিন্তু বলতে পারি সাথে বিপরীত ভেদ, বা বলতে পারি যে সাথে ব্যস্ত ভেদ বা বিপরীত ভেদে কিন্তু থাকবে, ব্যস্ত ভেদে থাকবে। এইবার গল্পটা কেন, দেখো যত তুমি কৃষক সংখ্যা বাড়াবা তত কিন্তু তোমার জমিটা চাষ করতে কম সময় লাগবে, অর্থাৎ দিন সংখ্যা কমে যাবে কৃষক বাড়লে পারে, তাই তো? অর্থাৎ একটা বাড়লে আর একটা কিন্তু কমছে, এটাকে বলবো ব্যস্ত ভেদ। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কীরকম, অতএব ভি ভেরিজেস, অর্থাৎ এখানে সম্পর্কটা পেলাম ভি ভেরিজেস সি বাই এ, রাইট। দেন আমরা বলতে পারি কীরকম, যে দেখো এখানে আমরা এই যে ভেরিয়েশনটা যদি উঠিয়ে দিই তাহলে বি আমাদের কী আসবে, কে থাকবে একটা, সি বাই হবে এ। আচ্ছা কে কী জিনিস লিখবো, অশূন্য ভেদ ধ্রুবক। একদম হয়ে গেল টোটাল যুক্তি, বোর্ড এক্সামের মতো করে লেখা, তাই না? সুন্দর করে লিখতে হবে। ওকে, আর অঙ্কেতে স্ট্রং হতে হবে। আমি যে প্রসেসে অঙ্ক করাচ্ছি তুমি এই প্রসেস ফলো করো, আর কনসেপচুয়াল বোঝো, আর বাড়িতে কয়েকবার প্র্যাকটিস করে নাও, আশা করি তুমি অঙ্কে রাজত্ব করবে। এখানে বি এর মান আমাদের কোশ্চেনে কত আছে 5, সি এর মান আছে 18, এর মান আছে 15। এই যে মানগুলো আছে জাস্ট এখানে বসিয়ে দাও, একদম সিম্পল, কিছু নেই। তো বাদে লিখবো, দেখো এখানে লিখবো হচ্ছে কি 5, এখানে লিখবো কে, এখানে সি এর মান 18 আছে, এর মান আছে 15, লিখে দিলাম। আচ্ছা তো এই ক্ষেত্রে আমরা কেটাকে যদি বের করি তাহলে পরে 5 ইন্টু এই যে দেখো 18/15 সমান সমানের এদিকে নিয়ে আসলাম, তাহলে 15 উপরে নিচে হয়ে যাবে 18, এখানে পড়ে থাকবে কে, রাইট। এবার লক্ষ্য করো এই যে 3 দিয়ে কাটলাম 3 6 18, 3 দিয়ে কাটলে 3 5 15, তাহলে 5 5 কত 25, তাই তো? অতএব লিখতে পারি যে অতএব কে ইকুয়ালস টু কত হচ্ছে, দেখো 5 ইন্টু 5 ইকুয়ালস টু 25 আসছে, আর দেখো এখানে আসছে আমাদের একটা 6, লিখে দিলাম 25/6 হয়ে গেল। এখন আমাদের বলছে যে যদি কোনো কারণে এটা বেড়ে যায়, না এটা যদি কমে যায়, অর্থাৎ এ যদি 10 হয়ে যায়, 10 বলতে 10 জন যদি কাজ করে, আর যদি ধরো টোটাল যে ইয়েটা আছে সি বলতে কি জমির যে পরিমাণ, সেই সিটার পরিমাণ যদি আমরা এখানে 12 করে দেই,
তাহলে আমাদের কোশ্চেনে বের করতে লাগবে কি বি ইকুয়ালস টু কোশ্চেন চিহ্ন। এই দেখো কিন্তু টোটাল কনসেপ্ট বুঝলাম যে এ ইকুয়ালস টু 10। আচ্ছা কোথায় আছে, যদি ইম্পর্টেন্ট অঙ্ক বুঝে নেই, এই দেখো এখানে বলছে 10 12, তাই না? এই যে দেখো, তাহলে 10 12 লিখলাম, তো আমাদের এখানে বি মিসিং। তো বি মিসিং মানে এখানে আমরা লিখতে পারি, দেখো বি ইকুয়ালস টু আমরা কি লিখেছিলাম সম্পর্কটাতে, বি ইকুয়ালস টু কে সি এ, তাই না? এই সম্পর্কটা লিখবো, তো লিখবো বি ইকুয়ালস টু কে সি বাই লিখবো হচ্ছে এ, তাই তো। এবার কে এর মান কত আছে 25/6, তো 25/6 লিখে দিলাম। সি এর মান কত, সি এর মান এখানে আছে 12, এই দেখো সি এর মান এখানে 12 আছে, লিখে দেবো 12। এর মান কত, এ আছে এখানে 10, লিখে দিলাম 10, হয়ে গেল। 6 দুগুণ 12, 2 আসলো, 5 দুগুণ 10, 5 আসলো, 5 5 25, 5 চলে আসলো, অর্থাৎ বি ইকুয়ালসটা আমাদের এখানে 5 চলে এলো। তো 5 দিন আমাদের কিন্তু সময় লাগবে। ওকে, তো লিখবো যে 5 দিন সময় লাগবে, বাস গল্প শেষ, অ্যান্সার কমপ্লিট হয়ে গেল। এবার ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত সুন্দর করে খাতার মধ্যে ফেস করে লিখে নাও, আর বাড়িতে কয়েকবার প্র্যাকটিস করে নিবা। হ্যাঁ, কৃষক সংখ্যা এ, দিন সংখ্যা বি, আর জমির পরিমাণটা সি ধরে নিলাম। ভিডিও পজ করে লেখো, তারপরে এই পার্ট রয়েছে লেখো, তারপরে এটা কমপ্লিট হয়ে গেল। এরপরে আমরা আসছি নেক্সট 9 নম্বর কোশ্চেন। গোলকের আয়তন গোলকের ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে সরলভেদে আছে 1 বলছে দেখো 1/1/2 2, তারপর দেখো 2/1/2 মিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট 3টি নিরেট গোলকে গলিয়ে একটি নিরেট গোলক বানানো হলো। নতুন গোলকের ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করি। ধরি গলানোর আগেও পরও আয়তন একই থাকবে। খুবই সহজ অঙ্ক, তো এই ক্ষেত্রে দেখো খুবই সহজ অঙ্ক, এই কারণে আমি বলছি 9 নম্বরটা ধরো এই একটা গোলক রয়েছে, এখানে আর একটা গোলক, এখানে আর একটা গোলক, এই 3টা গোলক আমরা কি করলাম গলালাম, গলিয়ে এরকম একটা বড় গোলক আমি তৈরি করলাম। এই তো গেল অঙ্কের মেন কনসেপ্ট, বুঝতে পারলে তো? তার মানে 3খানা গোলক আছে, একটা দুটো তিনটে, এই 3টা গোলক গলিয়ে একটা বড় গোলক কিন্তু আমরা তৈরি করছি। এইবার প্রথমত চিন্তা করো যে আমরা যে পড়তাম না যে কী বলবো পরিমিতিতে, সেই পরিমিতিতে আমাদের ব্যাসার্ধের একটা পরিমাণ ধরে নিতাম গোলকের ক্ষেত্রে। এই যদি একটা গোলক হয় তাহলে এটা হচ্ছে কি তার ব্যাসার্ধ। এই ক্ষেত্রে গোলকটির টোটাল আয়তন কী হবে 4/3 পাই আর কিউব হবে। তোমাদের চ্যাপ্টার নাম্বার 12 কিন্তু আমি ফুল কনসেপচুয়াল একদম অঙ্ক ভেঙে ভেঙে প্রত্যেকটা লাইন বুঝিয়ে দিয়েছি এবং সুন্দর যুক্তিতে করে দিয়েছি। অবশ্যই যাও এই চ্যানেলে পেয়ে যাবে, দেখে নাও। তাহলে এটা কিন্তু আমাদের দেখো যে কোনো গোলকের আয়তনের যে সূত্র সেটা কী হয় 4/3 পাই আর কিউব হয়, যেখানে গোলকের ব্যাসার্ধ আর ধরা হয়। এখানে পাই মানে কি 22/7, তাই না? এবার আমরা দেখো লিখবো যে ধরি গোলকের আয়তন সমান সমান ধরলাম হচ্ছে ভি। হ্যাঁ, আয়তনটা ভি ধরলাম, আর ব্যাসার্ধ ধরতে লাগবে। তো ব্যাসার্ধ আমরা ধরে নিচ্ছি যে সেই ব্যাসার্ধটা হচ্ছে আর, মানে যে বড় গোলক যেটা আছে এই যে টোটালটা ক্যাপিটাল, অর্থাৎ একটা বড় গোলক পাচ্ছি, এটা আর আমরা ধরে নিলাম। আচ্ছা, এটা হলো। এবার আমাদের দেওয়া আছে কি দেখো একটা কন্ডিশন আমাদের যেটা দেওয়া আছে, দেখো ভি ভেরিজেস আমরা লিখতে পারি কীরকম আর কিউব। এবার কথা হচ্ছে দাদা এটা কেন লিখবো, দেখো আয়তন মানে কি, আয়তন মানে হচ্ছে ভলিউম ভি, তাহলে এটাই কোষ্টিকে লিখবো 4/3 পাই আর কিউব, এটা পাচ্ছি তো। আচ্ছা দেখো এই 4/3 আর পাই এই দুটোই তো কনস্ট্যান্ট বা ধ্রুবক রাশি, কারণ পাইয়ের মানটা কি আছে 22/7, তাহলে ভি শুধুমাত্র রিলেটেড হচ্ছে কার সাথে, আর কিউবের সাথে। এবার বুঝতে পারলো তো? দেখো এই টোটাল কনসেপ্ট কিন্তু এখানে আমি ক্লিয়ার করে দিলাম। তাহলে ভি কার সাথে সম্পর্কযুক্ত, ব্যাসার্ধের সাথে সম্পর্কযুক্ত, অর্থাৎ ব্যাসার্ধ যত বাড়বে তার যে ভলিউম বা আয়তন তত কিন্তু বাড়বে। এবার 3টি গোলকের ক্ষেত্রে 3টি গোলকের ব্যাস যেটা আমাদের দেওয়া আছে ব্যাস, এটা কী ছিল দেখো প্রথম গোলকের ক্ষেত্রে ব্যাস যথাক্রমে দেখো আমাদের একটা ছিল কি 1/1/2, আর একটা ছিল 2, আর একটা ছিল কি 2/1/2। অতএব লিখবো যে ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ প্রথমটা R1 ধরি, তো R1 এর মানটা আমাদের কত আছে এখানে দেখো 1/1/2, অর্থাৎ 2 একে 2, দেখো এইভাবে লিখতে পারি, এইভাবে এই টোটালটাকে আবার আমাদের বাই 2 করতে লাগবে। তো এইভাবে না করে দেখো 2 একে 2 একে 3, তাহলে 3/4 চলে এলো। ওকে, এবার দেখো R2, এখানে R2 এর মান কত আছে আমাদের 2 আছে, 2কে আমাদের 2 দিয়ে ভাগ করতে হবে, কারণ ব্যাসার্ধ দেখো একটা ব্যাস মানে কি টোটালটাকে ব্যাস বোঝাচ্ছি আমরা, আর ব্যাসার্ধ বলতে হাফ অংশ, তাহলে হাফ বলতে 1/2 দিয়ে ভাগ করতে লাগবে, তাই কি না? তাহলে এটাকে দেখো R2 ইকুয়ালস টু আমাদের আসছে 1, আর R3 যে পার্টটা আসবে সেটা আমাদের কত আসছে 1/2।
হাফ দিয়ে গুণ করতে লাগবে, এই যে সিস্টেম। তাহলে এখানে দেখো 2 পূর্ণ, দেখো 2 দুগুণ কত 4, দেখো এখানে একবারে করে দিই, দেখো 2 দুগুণ 4 আর একে কত হবে 5, তাহলে লিখবো দেখো 5/2, তাহলে 5 আমাদের 4 চলে এলো। এবার আমরা টোটাল অংশটাকে যদি আমরা মোট আয়তন বের করতে লিখবো, দেখো মোট আয়তন যেটা হবে সেই পার্টটা আমরা এই ক্ষেত্রে লিখতে পারি, দেখো ভি, মোট আয়তন ভি ইকুয়ালস টু, এই ভি ইকুয়ালস টু আমরা লিখবো কীরকম, কে একটা কনস্ট্যান্ট নিয়ে নিলাম, আর এই টোটাল দেখো এর আগে আমরা সূত্র লিখতাম, তো এই ক্ষেত্রে কিন্তু সূত্র লেখার আমাদের প্রয়োজন নেই, আমরা ভেদ ধ্রুবক কে এর মাধ্যমে কিন্তু রিপ্রেজেন্টেশন করতেছি। কীভাবে, এই টোটালটার উপর বেস করে আমরা আগেই সম্পর্কটা লিখে নিয়েছি যে ভি ভেরিজেস আর কিউব, তাহলে এই সম্পর্কের উপর বেস করে কিন্তু আমাদের এই যে দেখো এই ফর্মুলাটা কিন্তু লেখার দরকার পড়ছে না, এর বদলে আমরা একটা কনস্ট্যান্ট নিয়ে আসবো, বা তুমি ফর্মুলা লিখলে লিখতেও পারো, প্রবলেম হবে না। এখানে কি আসবে, r1 এর কিউব প্লাস লিখবো r2 কিউব প্লাস লিখবো r3 এর কিউব, বা তুমি এইভাবেও লিখতে পারো যে v ইকুয়ালস টু কে এর বদলে লিখতে পারো যে 4/3 পাই লিখবো, আচ্ছা r1 এর কিউব লিখবো প্লাস লিখবো 4/3 পাই, r2 এর কিউব লিখবো প্লাস লিখবো 4/3 পাই r কিউব, এটা লিখতে পারি। আচ্ছা এই v এর মানই কিন্তু আমাদের যেটা দেওয়া আছে সেই v এর মানটা কি লক্ষ্য করো, এটাই কিন্তু 4/3 পাই আর কিউব, কোনটা বলো তো, দেখো এই যে সম্পর্কটা, অর্থাৎ এই যে বড় গোলকের যেটা আমরা লিখেছিলাম এই যে পার্টটা, এই বড় গোলকের ক্ষেত্রে এটা কি হবে 4/3 পাই আর কিউব হবে। এবার দেখো প্রথম দিকে আমরা লিখেছিলাম যে ভি ভেরিজেস আর কিউব, তাই না, তাহলে ভি কস্ট আমরা কি লিখতে পারি, কে আর কিউব লিখতে পারি। আচ্ছা কে মানে কি, কে বলতে ভেদ ধ্রুবক, তাই না, লিখবো অশূন্য ভেদ ধ্রুবক। এবার গোলক অর্থাৎ এই যে তিনটি গোলক যে আছে তাদের মোট আয়তন, তো লিখবো দেখো মোট আয়তন, এই মোট আয়তনটা আমরা লিখতে পারি কীরকম, ভি, এই ভি সমান সমাধান আমাদের কী হবে, দেখো তিনটে গোলক, তাহলে প্রথমটার ক্ষেত্রে কি হবে, ছোট হাতের r1 এর কিউব লিখবো, তারপর দেখো লিখবো r2 কিউব, তারপর লিখবো r3 কিউব। আচ্ছা এবার দেখো এই ভি মানে কি, ভি মানে কিন্তু আবার দেখো পাচ্ছি কে আর কিউব, তাই না, তাহলে ভির জায়গায় আমরা লিখবো কি কে আর কিউব। আচ্ছা এই ক্ষেত্রে এই কেটা কি, দেখো এই কেটা কিন্তু 4/3 পাই, তাই না, এই পার্টটা হয়, কারণ আমরা জানি যে ভলিউম কি হয় 4/3 পাই আর কিউব হয়, তাহলে এইভাবে আমরা কিন্তু কম্পেয়ার করে এখানে লিখতে পারি, তাই না। আচ্ছা এই ক্ষেত্রে উভয় দিকে দেখো কে পার্ট যেটা আছে কেটে যাবে, তো r1 এর মান আমাদের কোশ্চেনে কত ছিল, চলো আমরা দেখে নেই। এই ক্ষেত্রে লক্ষ্য করে দেখো ওই যে r1 এর মান কি আছে 3/4, তারপরে r2 এর মান আছে 1, তারপরে r3 এর মান আছে 5/4, তুমি কিন্তু এইভাবেও করতে পারো, অর্থাৎ বোথ সাইডে তুমি 4/3 পাই আর কিউব ধরেও করতে পারো, সেক্ষেত্রে কেটেও দিতে পারো, কিন্তু যেহেতু ভেদ তত্ত্ব বলেছে তাই আমাদের এই সম্পর্কটা কিন্তু অ্যাপ্লাই করতে হবে, অর্থাৎ এখান থেকে আমরা কি লিখতে পারি, দেখো v ইকুয়ালস টু কে আর কিউব লিখতে পারি। ওকে, তো সেটাই কিন্তু আমি এখানে লিখেছিলাম, এই দেখো v ইকুয়ালস টু কে আর কিউব, তাই না। আচ্ছা এরপরে দেখো এই যে r1 এর মান কত আছে আমরা দেখলাম 3/4, এর আসবে কি, এর আসবে কিউব, তো আমরা কিউব লিখে দেবো, r2 এর মান 1 এর কিউব, এবং r3 এর মান কত আছে 5/4 যেটা আছে এর আবার কিউব হবে। এইবার বোথ সাইডে কে কে যদি আমরা কেটে দিই, আমাদের এখানে শুধু একটা আর কিউব থাকবে, আর এখানে দেখো 3 3 9 3 নং 27, অর্থাৎ 27, 4 4 16, 4 16 64, 64, এখানে আসবে 1, এখানে দেখো 5 5 25, 5 25 125 হয়ে গেল, 4 4 16, 4 16 64 হয়ে গেল। এবার নিচে দেখো লসাগু 64 আসবে, 27 লিখবো, এখানে 1 লিখবো, এখানে 125। আচ্ছা এক্ষেত্রে লক্ষ্য করে দেখো 64 × 1, তাহলে কী হবে, দেখো 1 × 64 মানে 64 এখানে হয়ে যাচ্ছে, তাহলে আমাদের কি আসছে 27 + 64 + 125, এই টোটালটাকে যদি আমরা এবার কাউন্টিং করি তাহলে আমাদের কত আসছে 5 4 9 9, আর এদিকে আসছে কত আমাদের 7, 216 চলে এলো, তাই না। আচ্ছা এবার এই 216কে ধরো চলো আমরা 8 দিয়ে কাটি, তাহলে 8 8 এ 64 8 হবে, আর 8 দিয়ে কাটলে 8 2 16, আর এদিকে থাকছে আমাদের কত থাকছে 5 6 7 8 এ 56, অর্থাৎ 27, তাহলে উপরে আমাদের 27, নিচে আসবে 8, তাহলে এটাই কিন্তু আমাদের আর কিউবের মান, তাই না। আচ্ছা 27 মানে কি 3, আর 3 কিউব, আর 8 মানে কি 2 এর কিউব, অর্থাৎ 3/2 এর কিউব আমরা লিখতে পারি। এবার এখানেও কিউব আছে, এখানেও কিউব আছে, এই কিউবটাকে যদি আমরা সরিয়ে দিই তাহলে আর এর মান আমাদের 3/2 চলে এলো। এবার দেখো বড় গোলকের যে আমাদের ব্যাস সেটা লিখতে হবে, বড় গোলকের ব্যাস, এটার সমান সমান আমরা কি লিখবো 2r লিখবো, কারণ ব্যাসার্ধ আর হলে ব্যাস হবে কি 2r হবে, 2 × আর এর মান কত 3/2, 2 2 কাটলো শুধুমাত্র 3 বেরোলো, তাহলে 3 মিটার হয়ে যাবে, তাই না। তো লিখবো বড় গোলক অর্থাৎ নতুন
গোলক বা বড় গোলক যাই বলো না কেন, নতুন গোলকের ব্যাস এটা কত লিখব 3 মিটার। বাস সলিউশন আমাদের কমপ্লিট হয়ে গেল। ওকে, এবার ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত খাতার মতো ফ্রেশ করে লিখে ফেলো। এটা প্রথম অংশ ছিল, করে ফেলো। ওকে, তারপরে এই অংশ, ভিডিও পজ করো। তারপরে এই অংশটা আমি এই কনসেপচুয়াল অঙ্কটা করছিলাম, কিন্তু দেখলাম না ভেদতত্ত্ব মানে ভেদতত্ত্ব দিয়ে করতে হবে। তাহলে 4/3 পাই এটা আমরা নর্মালি পরিমিতির ফর্মুলা করতে পারি। চ্যাপ্টার নাম্বার 12তে দেখবো আমি করছি, যাদের চ্যাপ্টার নাম্বার 12 করা হয়নি অবশ্যই করে নিও গোলক চ্যাপ্টার। তো এই প্রসেস না করে আমরা ভেদ তত্ত্ব যেটা আছে ভি ভেরিজেস আর কিউব, যেটা ভেদ তত্ত্ব, সেই তত্ত্ব দিয়ে আমরা করলাম। এরপর আসছে বাকি অংশ। ওকে, এরপরে আসছে এই অংশ, এরপরে বাস সলিউশন কমপ্লিট। নেক্সট অঙ্ক 10 নম্বর, ওয়াই দুটি চলের সমষ্টির সমান, যার একটি এক্স চলের সঙ্গে সরলভেদে এবং অন্যটি এক্স চলের সঙ্গে ব্যস্তভেদে আছে। এক্স ইকস টু ওয়াই হলে ওয়াই ইকস টু -1 এবং এক্স ইকস টু 3 হলে ওয়াই ইকস টু 5 এবং তার পাশাপাশি দেখা বলেছে এক্স ও ওয়াইয়ের মধ্যে সম্পর্ক নির্ণয় করে। একদম সোজা, চলো করে ফেলি। খালি মানগুলো বসাবো আর কে এর মান বের করবো এবং তারপর অঙ্ক। কোশ্চেনে দেওয়া আছে আমাদের, দেখো যে কোশ্চেন বইটা দেখো। হ্যাঁ দেখো, ওয়াই বলেছে কি দুটি চলের সমষ্টি। আচ্ছা, দুটি চলের সমষ্টি, তাহলে আমরা লিখতে পারি যে ওয়াই ইকস টু এ প্লাস বি। তাহলে এই দুটি চল কি, একটা ধরলাম এ, একটা ধরলাম হচ্ছে বি। ওকে, আচ্ছা এখানে এ মানে কি, এ ভেরিজেস লিখবো হচ্ছে কি এক্স। কন্ডিশনে যেখানে দেওয়া আছে যে একটি চলের সঙ্গে সরলভেদে এবং অন্য চলের সঙ্গে, দেখো এই দেখো এখানে আছে যে একটি চলের সঙ্গে কি বলছে সরলভেদে এবং অন্যটি এক্স চলের সঙ্গে ব্যস্ত ভেদে। তাহলে এ ভেরিজেস এক্স লিখলাম আর বি ভেরিজেস কি লিখবো, ব্যস্ত ভেদ মানে কি 1/x। এই হলো আমাদের টোটাল কন্ডিশন। ওকে, আচ্ছা একদম ইজি অঙ্ক। এরপরে আমরা শুধুমাত্র সলভ করব, দেখে নাও। আচ্ছা, এরপরে আমরা যদি সমীকরণ চিন্তা করি তাহলে আমাদের ওয়াই দিয়ে একটা সমীকরণ আমাদের এখানে আনতে হবে। এখানে কিন্তু ওয়াইয়ের কোনো কন্ডিশন বলা হয়নি, এখানে এক্স ওয়াইয়ের মান দেওয়া আছে এবং এক্স এবং ওয়াইয়ের মধ্যে একটা সম্পর্ক প্রতিষ্ঠা করতে বলছে। তো আমরা একটা সম্পর্ক, চলো একটা মান ধরে নেই, যে ধরি যে একটা মান, সেটা হচ্ছে কি যে ধরলাম যে ওয়াই যেটা আছে সেই ওয়াইটা কি ধরলাম হচ্ছে K1 এক্স ধরলাম। K1 বলতে কি একটা ভেদ ধ্রুবক এবং K2/x আমরা এরকম ধরে নিলাম। ওকে, তাহলে আমরা কিন্তু টোটাল কনসেপ্টটা বুঝলাম, কারণ এখানে লক্ষ্য করো ওয়াই ইকস টু কি এ প্লাস বি আছে, তাই তো? তাহলে এখান থেকে তুমি চিন্তা করো এই যে পার্টটা, এখান থেকে কি লিখতে পারি, বা দিয়ে দেখো এ সমান সমান কি লিখতে পারি K1/x, রাইট? আচ্ছা দেখো এখানে দেখো লিখতে পারি বা দিয়ে বি ইকস টু আমরা লিখতে পারি কীরকম K2/x, তাই না? এই দেখো এই যে এটা হবে K1x, উপরে হবে K1x, উপরে K1x, অর্থাৎ এখান থেকে দেখো a ভেরিজেস x মানে কি a ইকস টু K1x পেলাম। আর এক্ষেত্রে v ভেরিজেস 1/x মানে কি লিখতে পারি, দেখো v ইকস টু K2/x। এই হলো বিষয়। এবার এই যে দেখো এর জায়গায় এই মানটা বসালাম K1x আর b এর জায়গায় আমরা এটা লিখলাম দেখো K2x। কনসেপ্ট ক্লিয়ার হলো তো? এবার চলো বাকি কোশ্চেনটা আমরা সলভ করি। আচ্ছা, এখানে আমাদের কোশ্চেনে দেওয়া আছে যে এক্স এর মান যদি 1 হয় এবং ওয়াইয়ের মান যদি -1 হয়, তাহলে আমাদের এই যে সম্পর্কটা আছে এখানে যদি আমরা বসিয়ে দিই তাহলে আমাদের কী আসবে, দেখো এখানে বসাবো, তাহলে -1 বসালাম, এখানে আসছে কি K1 লেখো, এক্স এর মান কি আসবে 1.1 লিখলাম, আর K2 দিয়ে লিখবো দেখো এক্স এর মান 1 মানে এটা, অর্থাৎ K1 + K2 আমরা লিখতে পারি। এক্ষেত্রে আমাদের একটা বিষয় লক্ষ্য করার মতো যে আমাদের এখানে K1 K2-র মান কি আসছে, K1 + K2 ইকুয়ালস টু -1, তো -1 এখানে লিখে দিলাম। কন্ডিশন নাম্বার 1 বা সমীকরণ 1 আমরা এটা লিখে নিলাম। ওকে, এরপরে লক্ষ্য করো এক্স শর্ত নাম্বার 2তে বলছে যে এক্স এর মান যদি আমাদের কত আছে এখানে 3 হয়, এক্স ইকুয়ালস টু 3, আবার এক্স ইকুয়ালস টু 3 এবং ওয়াই ইকুয়ালস টু 5 হলে তখন আমাদের কি হতে পারে সম্পর্কটা। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখবো দেখো ওয়াই ইকুয়ালস টু আমরা কি লিখেছিলাম K1x প্লাস লিখেছিলাম K2/x, তাই তো? তাহলে ওয়াইয়ের জায়গায় আমরা 5 বসাবো আর এক্সের জায়গায় 3, অর্থাৎ আমরা লিখতে পারি যেখানে দেখো 3K1 লিখবো আর এখানে K2 লিখবো 3, বাস এই পার্টটা আমরা পেলাম। এবার এখান থেকে এই 3টা যদি নিয়ে আসে তাহলে আমাদের দেখো কী দাঁড়াচ্ছে, 3 হচ্ছে লসাগু, 3 তারিখে 9K1 প্লাস থাকছে K2, আর এই যে 3টা এদিকে নিয়ে আসলে 3 × 5 = 15 হয়ে যাবে। দেখো এই 3 আর এই যে 5 গুণ করলে 3 × 5 = 15, তাহলে আমাদের 9K1 প্লাস K2 থাকছে, তাই তো? অর্থাৎ এখানে 9K1 প্লাস লিখবো K2 সমান সমান লিখবো 15।
এটা কন্ডিশন নাম্বার 2 বা ইকুয়েশন নাম্বার 2 ধরলাম। এবার ইকুয়েশন দেখো, লক্ষ্য করো, ইকুয়েশন 2 থেকে যদি আমরা ইকুয়েশন 1টা বিয়োগ করে দিই তাহলে আমাদের কি পাচ্ছি, বিয়োগ করে পাই। হ্যাঁ, আর তাহলে ইকুয়েশন 2 বলতে এটা তাহলে লিখবো 9k1 লিখবো প্লাস লিখবো k2। এর থেকে বলছে যে ইকুয়েশন নাম্বার 1 বিয়োগ 1 বলতে এই ইকুয়েশনটা ছিল k1 প্লাস k2, তাহলে আমরা এখানে লিখে দেবো, নিচেই লিখে দেই, চলো লিখে দিচ্ছি k1, তারপরে লিখবো হচ্ছে কি k2। এটা বলেছে বিয়োগ, তাহলে এখানে একটা বিয়োগ, এখানে একটা বিয়োগ, তোমরা ক্লাস 9-এ এই প্রসেস করছো তাই না? তাহলে এটার মান কত আছে, 15 লিখলাম। আর এখানে দেখো আমাদের এখানে দেখো -1 ছিল না, এই যে -1, তো -1টা আমরা এখানে -1 লিখবো। তো আমরা যেহেতু বিয়োগ করছি তাহলে মাইনাসটা দেখো, মাইনাসের নিচে কী লিখবো, প্লাস, অর্থাৎ প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে পরে প্লাস। এবার দেখো k1 k2 প্লাস আছে উপরে, নিচে আছে মাইনাস, এই দেখো মাইনাস প্লাস, এটা কিন্তু ক্লাস 9-এর সেই প্রসেস আমরা কেটে দিলাম তাই না? তাহলে এখানে দেখো 9-এর থেকে 1টাকে চলে গেলে আমাদের কয়টা থাকবে, 8টা k1 থাকবে। আর এদিকে দিকে দেখো 15 আর 1 যোগ করলে হয়ে যাবে 16, তাহলে k1 = লিখবো 16/8। চলো কাটাকাটি করি, তাহলে 8 দুগুণ আমাদের 16, অর্থাৎ k1 এর মান কিন্তু আমরা এখানে পাচ্ছি 2, তাই না? আচ্ছা, হয়ে গেল। চলো এইখানটায় বাকিটা করে দেই। এই দেখো সমীকরণটা 1 নং থেকে পাচ্ছি, 1 নং থেকে কি পাচ্ছি লক্ষ্য করো, 1 নংয়ে কী ছিল, k1 প্লাস k2 সমান আমাদের ছিল -1। আচ্ছা, এবার লক্ষ্য করো, এই যে k1 এর জায়গায় লিখবো 2 প্লাস লিখবো k2 সমান -1, বাদে লিখবো দেখো k2 সমান লিখবো -1, এই দুইটা দিকে চলে আসলে কিন্তু -2 আমাদের হয়ে যাচ্ছে, তাহলে -3 হয়ে যাচ্ছে, অর্থাৎ k2 সমান -3 চলে আসলো, তাই তো? k1 এর মান পেলাম 2, k2 এর মান পেলাম -3। এবার আমাদের সমীকরণটা গঠন করতে হবে। তাহলে আমাদের k1 এর মানটা চলো লিখে নেই এখানে 2, আর k2 যেটা আছে সেটা কি -3 ছিল। তাহলে আমাদের সমীকরণ কি ছিল, y কস্ট আমরা লিখেছিলাম সমীকরণটা যে k1x প্লাস লিখেছিলাম কি k2/x। আচ্ছা, k1 এর মান কি আছে এখানে 2, তাহলে লিখবো 2 × x, আর k2 এর মান কত, -3, তো -3/x। বাস এটাই কিন্তু আমাদের নির্ণেয় সম্পর্ক, তাই না? বাস এটাই আমাদের নির্ণেয় সম্পর্ক চলে এলো। বাস এটাই লিখতে পারি নির্ণেয় সম্পর্ক, বা লিখতে পারি দেখো নির্ণেয় সম্পর্কটি হবে, দিয়ে লিখবো যে y = 2x - 3/x। বাস সলিউশন কমপ্লিট। এবার চলো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত খাতার মধ্যে ফ্রেশ করে লিখে নাও। তাহলে 10 নম্বর অঙ্কটাও কিন্তু খুব সোজা ছিল, তাই না? তাহলে প্রথমত আমরা কি করলাম, y দুটি চলের সমষ্টি বলতে y = a + b করে নিলাম। তারপরে a বলতে a ভেরিয়েস x, যেটা আমাদের কোশ্চেনে দেওয়া আছে সরলভেদ লিখলাম। তাহলে এখান থেকে a = k1x, আর দেখো b বলতে ব্যস্তভেদ, তাহলে b ভেরিয়েস 1/x, এটা লিখে b = k2/x করলাম। তাহলে এখানে মানটা বসাবো, তারপরে যেটা কোশ্চেনে দেওয়া আছে সেইভাবে মানটা আমরা পুট করবো। x এর মান 1 আছে, y এর মান -1 আছে, এইভাবে একটা সমীকরণ 1 নম্বর পাবো, তারপর আবার 2 নম্বর পাবো, তারপর দুটোকে ইকুয়াল করবো, k1 k2 এর মান বের করে সলভ করে নেবো। চলো খাতার মধ্যে ফ্রেশ করে লিখে নাও, কিচ্ছু নেই, একদম সোজা অঙ্ক ছিল। ওকে, ভিডিও পজ করো। এরপরে পরের অংশ, তারপরে আসছি নেক্সট পার্ট। এটা ছিল ওকে। এরপরে লাস্টের অংশ, মন দিয়ে অঙ্কগুলো রেগুলার বাড়িতে প্র্যাকটিস করো। দেখো এই চ্যাপ্টার কিন্তু খুব সহজ, তাই না? তাহলে মন দিয়ে প্র্যাকটিস করো আর একটা বেটার রেজাল্ট তৈরি করার চেষ্টা করো। আমি নেক্সট পার্টে আরও কিছু অঙ্ক নিয়ে আসবো। খুব ভালো থেকো।